আর্মি আমাদের দেশের একটা সম্পদ। এখন এই সম্পদটাকে কিভাবে আগের সরকার মানে আওয়ামী লীগ সরকার কিভাবে এটাকে ইউজ করছে এবং পরবর্তীতে কোনো সরকারও এভাবে করতে পারে। কারণ কি, আর্মি হোক পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠান হোক, সেখানে 100 জনের মধ্যে সবাই ভালো হয় না। মনে রাখবেন একটা বিষয়, সেখানে 100 জনের মধ্যে সবাই কখনো ভালো হবে না। তাইলে আর্মিতে মোট পদ কয়টা জানেন? 10টা, মানে অফিসার পদ আর কি। এই পদগুলোকে কিভাবে একটা রাজনৈতিক সরকার মানে ধ্বংস করে ফেলে একটা আর্মিকে, সেটা আপনি চিন্তা করে দেখেন। এবং এটার জন্য কঠোর বিচার হওয়া উচিত ওইসব রাষ্ট্রপ্রধানদের যারা এগুলো করে, কারণ এটা পুরো দেশের নিরাপত্তা এবং দেশের শান্তি শৃঙ্খলা সব নষ্ট করে দিতে পারে। আর্মির 10টা পদের 1 নম্বর হচ্ছে কি, যখন প্রথমে অফিসাররা ঢুকে সেকেন্ড লেফটেন্যান্ট পদে ঢুকে। কি পদে ঢুকে? সেকেন্ড লেফটেন্যান্ট পদে। এই পদে ঢুকার পর কি হয়, এই অফিসারগুলা যখন কয়েকদিন কাজ করে খুবই ইয়াং থাকে এবং খুবই ভালো সৎ দেশপ্রেমিক থাকে। তারপরে তারা আস্তে 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 বয়স হতে থাকে এবং অভিজ্ঞতা হতে থাকে। তারপর সে কোন পদে যায়? তারপর সে লেফটেন্যান্ট পদে যায়। তারপর আবার কিছুদিন হইতে হইতে তারা বিভিন্ন কোর্স বা বিভিন্ন জিনিস করে করে তাদের নিজস্ব অনেক কিছু আছে, সেগুলা করার পর তারা কিন্তু আরেকটু বড় হওয়ার পর কি হয়? ক্যাপ্টেন হয়। এই ক্যাপ্টেন হওয়ার পর তাদের আবার নতুন করে স্পৃহা জাগে। চিন্তা করে দেখেন, তারা কিন্তু একটা লাইনের মধ্যে আছে এবং তারা খুবই সাধারণত আর্মিতে যেসব আর্মি বা এসব সংগঠনগুলো খুবই পাংচুয়াল এবং খুবই স্ট্রেট ফরওয়ার্ড হয় এবং তাদের কোনো ধরনের ধরেন সাধারণত যেসব দেশের আর্মিরা খুবই স্ট্রং, তারা খুবই মোরালি অনেক স্ট্রং থাকে। তো ওদের ক্ষেত্রে শুধু ওরা মনোযোগ থাকে, ফোকাস থাকে ওই দিকে। ওদের শুধু একমাত্র জীবনের আশা হচ্ছে টপ পর্যায়ে যাওয়া এসব অফিসারদের। তারপর ক্যাপ্টেন হওয়ার পর কি হইলো? তারপর ক্যাপ্টেন হওয়ার পর মেজরের দৌড়। এবার মেজর হওয়ার পথে তারা আগে যাচ্ছে, অনেক কষ্ট, অনেক কিছু, অনেক ট্রেনিং, অনেক কোর্স, এটা করার পর তারা মেজর হয়েছে। মেজর হওয়ার পর কি হয়েছে? তারপর তাদের নতুন আরেকটা লক্ষ্য থাকে। এর মধ্যে সে কিন্তু প্রায় 30-এর উপরে হয়ে গেছে বা কাছাকাছি হয়ে গেছে। এখন তার পরবর্তী লক্ষ্য থাকে লেফটেন্যান্ট কর্নেল। এবার লেফটেন্যান্ট কর্নেল পদগুলা তখন তারা মানে খুবই উজ্জীবিত থাকে, অনেক নলেজ, অনেক ট্রেনিং হয়েছে এবং অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে এবং প্রচুর জ্ঞানী এবং জ্ঞান গর্ব লোক হয় এরা সাধারণত। কিন্তু এই পদের পরে কি হয়? তারপরে তাদের আরেকটু সামনে দৌড় শুরু হয়ে যায়। সে দৌড়টা কি? কর্নেল পদ। এই কর্নেল পদের সময় তারা আবার নতুন একটা লক্ষ্যে আগায় যায় এবং নতুন নতুন কোর্সগুলো করতে থাকে, নতুন ট্রেনিং, নতুন সব কিছু করতে থাকে যেগুলো দরকারি আর কি ওদের ইন্টারনালি। তারপরে কর্নেল পদের পর কি হয়? তারপর ব্রিগেডিয়ার জেনারেল। এই ব্রিগেডিয়ার জেনারেল পদটা সাধারণত খুবই শিক্ষিত, খুবই মার্জিত এবং ওই লেভেলে যা অফিসাররা বা অনেক ট্রেনিং প্রাপ্ত অনেক দুর্ধর্ষ অফিসার যারা আছে তারাই হতে পারে। এবং তখন তারা কিন্তু প্রচুর পরিমাণ অভিজ্ঞতা এবং লাইফের যে শিক্ষা সেটা কিন্তু তারা পেয়ে যায়। এই সময় তাদের জীবনের অলমোস্ট 40-এর কাছাকাছি হয়ে গেছে। তারা সাধারণত 35 থেকে 40 বছর বয়স, তারা বেশিরভাগ ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে 40-এর বেশি হতে পারে। তো হওয়ার পর কি হয়েছে? তারা কিন্তু একটা ফাইন একটা লক্ষ্যে আগায় যেতেছে। তারা দেশকে সেবা করবে, পৃথিবীতে সেবা করবে, বিভিন্ন দেশে যাবে। তো সব কিছু মিলে বিভিন্ন দেশে শান্তিতে অবদান রাখবে। সেগুলোর পর তারা সুন্দরভাবে যাচ্ছে। এখন সামনে তাদের কাছে আরেকটা পদ সামনে চলে আসলো, সেটা কি? মেজর জেনারেল পদ। এই মেজর জেনারেল পদটা তারা কি করে? এই মেজর জেনারেল পদে যারা আসে এই মানুষগুলা আরো বেশি প্রজ্ঞা সম্পন্ন, আরো বেশি মানে দেশপ্রেমিক, আরো বেশি অর্গানাইজড থটওয়ালা মানুষ হয় এরা। তারপর তারা কি হয়? এই সময়ে আর সামনে কয়েকটা পদ আছে, সেটা হচ্ছে মেজর জেনারেলের পর লেফটেন্যান্ট জেনারেল। লেফটেন্যান্ট জেনারেলের পর হচ্ছে কি? চিফ অফ দ্য আর্মি স্টাফ, মানে আর্মির প্রধান। তো এখান থেকে আর কি হয়। তাহলে 5 নম্বর থেকে শুরু করি, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল। এই পদগুলা থেকে মানে এই পদগুলার কাছাকাছি সময়ে তাদের প্রচুর স্বপ্ন থাকে। তারা অলরেডি 45 অলরেডি, আরও বেশি বয়স এবং তাদের প্রজ্ঞা জ্ঞান সব কিছু অনেক বেশি। এই সময়ে কিছু দুষ্ট এবং নিকৃষ্ট কিছু রাজনীতিবিদ যারা বিভিন্ন সময় রাজনীতি করতে করতে অনেক বড় হয়, এরা তো হচ্ছে আমি বলবো বাংলাদেশের যারা এখনো পর্যন্ত রাজনীতি করে, বিশেষ করে বড় দলগুলার, তাদের অনেক নেতারাই তাদের কোনো মরাল শিক্ষা বা অনেক ভালো কোনো এখনো হয় নাই। এটা আমাদের কাজ করতে হবে। এরকম মানুষটা কিভাবে এত বড় বড় দলের প্রধান হয়ে যায়? সত্যবাদিতা নাই, কিচ্ছু নাই, এদেরকে প্রধান বানাই দেওয়া হয়েছে। চিন্তা করে দেখেন কিভাবে আমাদের দেশ ধ্বংস হইতেছে। চিন্তা করে দেখেন, আমাদের কিন্তু সব অর্গানাইজেশনগুলো অনেক ভালো ভালো শিক্ষিত লোক বসা আছে। তো আমি এখন শুধু আর্মির কথা বলতেছি। তারপর আর্মির কি হয়? আমি বলতেছি মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং সেই পদের পরে হচ্ছে আমাদের কি? চিফ অফ দ্য আর্মি স্টাফ। এই পদগুলো খুবই লোভনীয় পদ, কারণ সারা জীবন একটা মানে আর্মির একজন অফিসারের সারা জীবনের স্বপ্ন থাকে। সবার না, অনেকে উচ্চাকাঙ্ক্ষী হয় না, অনেকে দেশের জন্য কাজ করতে পছন্দ করে। কিন্তু কিছু তো থাকবেই, 100%। পৃথিবীতে কোথাও আছে যে 100% মানুষ ভালো? কিছু মানুষ এখানেও থাকে। ওই মানুষগুলোকে টার্গেট করা হয়। ওই মানুষগুলোর চরিত্র যখন খারাপ থাকে এবং সব কিছু যখন থাকে, ওই সময় মানুষগুলোকে টার্গেট করা হয়। তখন ওদেরকে এরকম বাছাই করে টার্গেট করে, এবার ধরেন আমাদের সরকার প্রধান, মানে এরকম সরকার প্রধান যাদেরকে বলা প্রাইম মিনিস্টার, নাই কোনো শিক্ষা, নাই কোনো পারিবারিক শিক্ষা, নাই কোনো নর্মাল শিক্ষা, পাগল ছাগল এগুলোকে আনি বসায় দেওয়া হয়েছে। আমি এটা বলতে বাধ্য হয়েছি, সম্মান আসে না। কারণ যে দেশে গণহত্যা হওয়ার পর আমি যদি 100,000 বার আওয়ামী লীগ করতাম, কিন্তু আমি অবশ্যই যদি এরকম মানুষ দেখতাম আমার নেতা, আমি জীবনে ওখানে থু মেরে চলে আসতাম।
আপনি কিভাবে মানুষ মারতে পারেন আপনার ক্ষমতার জন্য? এই শিক্ষাটা তার নাই যে মানুষের জন্য রাজনীতি, মানুষের জন্য রাষ্ট্র, মানুষের জন্য দেশ। একটা ভূখণ্ড, পৃথিবীর বুকে আপনি ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে আপনি বসবাস করে কিছু মানুষের জীবনকে ভালো করে তোলার জন্য, কিছু মানুষের জীবনকে শান্তিময় করে তোলার জন্য আপনার জীবনকে স্যাক্রিফাইস করে, আপনার জীবনের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে, আপনি টাকা পয়সা সব কিছু স্যাক্রিফাইস করে মানুষের জন্য যখন কিছু করতে যাবেন, এই এই পদগুলোর মধ্যে একমাত্র সবচেয়ে শক্তিশালী পদ হচ্ছে প্রাইম মিনিস্টারের পদ বাংলাদেশের ক্ষেত্রে। পৃথিবীর সব দেশে যারা সভ্য দেশ তাদের রাষ্ট্রপ্রধানদের দিকে তাকান। ফ্রান্সের ওই প্রধান, সরকার প্রধান, উনি যখন একটা থাপ্পড় খাইলো, উনি কিন্তু তেমন কিছু করলো না ওই লোকটাকে। আর চিন্তা করেন এখানে কাকে গালি দেওয়া হয়েছে অনলাইনে বা কিছু, এই তাকে মেরে ফেলার পর্যন্ত চলে যায়, তাকে গুম করে ফেলানো হয়। অথচ কি হওয়া উচিত ছিল একটা রাষ্ট্র, এই রাষ্ট্রগুলো তারপরে কি করে, এই দুষ্ট অফিসারগুলোকে তখন এই টার্গেট করে। হয়তো পুরো সেনাবাহিনীতে 5-6 জন তো থাকবেই বললাম, সেই মানুষগুলো তখন তাদের মনের মধ্যে রাত্রিবেলায় তারা শুধু স্বপ্ন দেখতে থাকে, এই চিফ অফ দ্য আর্মি স্টাফ, আমি যখন একদম আর্মির টপ পর্যায়ে যাবো তখন কি হবে, এরকম উচ্চাকাঙ্ক্ষী একটা ভাব চলে আসে। তখন কি হয়, তখন তারা এই দুষ্ট প্রধানমন্ত্রীর নামে দুষ্ট শয়তান এই মহিলা বা এই মানুষগুলো যায় এদেরকে পিছনে করে দেয়, এদের পিছনে লাগাই দেয় বিভিন্নভাবে, গোয়েন্দা শাখা বা কোনোভাবে কোনো নেটওয়ার্কের মাধ্যমে। যে প্রাইম মিনিস্টার দেখা করতে চায় আপনার সাথে একদিন, আপনি গণভবন, আর সে তো খুশি আর খুশি, কি জানি হয়ে যাবে, তাকে কে জানি কে প্রাইম মিনিস্টার, আসলে যে তার কিছুদিন পরে তার পাতা ছালাও থাকবে না সেটা সে জানে, কারণ সে সারা জীবন করতেছে হচ্ছে নোংরামি, রাজনীতির নামে হচ্ছে মানুষ মারা, হত্যা করা, এটাও করা ওইটা করা। তোমাকে মানুষ বলতেছে ক্ষমতায় রাখছে, ওকে তুমি আসছো, ভালো করতে পারে না, সুন্দর করে চলে যাও, আবার প্রস্তুতি নাও ভালো করার কিছু, তা আবার তোমাকে দিবে। আর সর্বপ্রথম তোমার শিক্ষাগত যোগ্যতা কি, তুমি যে এই পদে আসছো, একটু লজ্জাবোধ হয় না? কোনো কারণে তুমি চলে আসছো এই পদে, তোমার কি লজ্জাবোধ হয় না? দেশের মধ্যে আরো বড় বড় কত বড় বড় সৎ এবং যোগ্য মানুষকে তুমি নেতৃত্ব দিতেছো, তোমার লজ্জাবোধ হয় না? নিকৃষ্ট মানুষ তোমার মানে এই পদে আসতে তোমার চেয়ারটা মানে একটু লজ্জা হয় না? মানুষ আমাকে ধরেন আপনি একটা যোগ্য না, আপনাকে সেই কাজে যদি কেউ দেয়, আপনি যদি মানুষ হন, আপনার নিজের কাছে লজ্জা লাগবে, না 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 ভাই এটা আমার না, আপনি বসেন। এরকম অনেক চেয়ার আছে না যে গ্রামের মধ্যে আমরা দেখতাম ছোটবেলা। আমি মনে করি যে তার জ্ঞান প্রজ্ঞা তার থেকে আমার থেকে বেশি, তাই আমি চেয়ারটা ছেড়ে দিছি। কিন্তু এই মহিলা, এই মানুষগুলা জীবনে সেটা করবে না। এরা হচ্ছে মানে তখন কি করে, ওর পার্সোনাল কিছু সেক্রেটারিদেরকে দিয়ে এই অফিসারগুলোকে ডাকাইতে থাকে। গণভবনে যখন ডাকানোর পরে, আরে এ তো খুশি, আমার কি জানি কি দিচ্ছে, আরে ওই যে মেজর জিয়ার কথা বলতেছি, যে কি জানি ওর নাম, মেজর নাকি কি, ওই সেই লোক যে এতগুলা হত্যা করছে মানুষকে, মানে বুক কপালে গুলি ঠেকায় মারছে, সবই তো প্রকাশ হইলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে, সব কিছু প্রকাশ হয়ে গেছে। তো এই লোকগুলা কি করে, এই লোকগুলাকে প্রধানমন্ত্রী বলে, যখন প্রধানমন্ত্রী সেটা একবার দেখা হয়, প্রধানমন্ত্রী একটু দেয়, মানে বলতে পারেন একটু লোভ টোপ লাগাই দেয়, তখনই সে এখানে চলে যায়। তখন সে বলে যাচ্ছে প্রধানমন্ত্রী যা বলবে তা শুন। তখন প্রধানমন্ত্রী বলে যে তোমাকে ওই পদ দিব, তুমি এটা পাবো ওইটা পাবে, এগুলো বলে লোভ দেখায় প্রধানমন্ত্রীকে, বা টাকা বা যে কোনো কিছু লোভ দেখায়। মানে একটা মানে বুঝেন না, এরা তো আর বুঝে না যে লোক মহিলারে আমি মানবো কেন, দেশের মানুষ আমাকে ক্ষমতা বসে চাকরি দেয়, দেশের মানুষ টাকা দেয়, দেশের মানুষ, আমি দেশের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে কিভাবে কাজ করবো। এরা তো হচ্ছে দুষ্ট, এরা হচ্ছে দুষ্ট সেনাবাহিনীর সদস্যরা, কোনোভাবে চান্স পাই গেছে। এগুলোকে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, পাশা লাল করে এদেরকে দেওয়া উচিত। আসলে আমি এখন এই ভাষা বলতে বাধ্য হয়েছি। তখন এই অফিসারদেরকে যখন আপনার প্রধানমন্ত্রী ডাকে, ওই সময় অফিসারগুলোর মনের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা সবকিছু, এবং এরা ফ্যান্টাসিতে ভুগে, প্রধানমন্ত্রী আমাকে ডাকছে, তখন প্রধানমন্ত্রীকে অনেক কিছু মনে করে, এবং দেশের যে মানুষের প্রতি তার দায়বদ্ধতা, মানুষের প্রতি সব কিছু সে ভুলে যায়। যাওয়ার পর সে কি করে, আস্তে 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 প্রধানমন্ত্রীর কথা শোনা শুরু করে। তখন প্রধানমন্ত্রীর অফিস থেকে, সিক্রেট অফিস থেকে, বিভিন্ন অফিস থেকে, যেহেতু সবচেয়ে রাষ্ট্রের বড় পদ, যে কারোর সাথে একটা কন্ট্যাক্ট করে এদেরকে ফোন দেওয়া হয়, আচ্ছা তোমার এখন থেকে কাজ হচ্ছে এখানে এই মানুষগুলো শেষ করে দেওয়া, যারা আমার বিরুদ্ধে কাজ করতেছে এদেরকে। কারণ সে তো বুঝে গেছে যে এখানে আমি ভালোভাবে কিছুই করতে পারি না, আমি ভালো কিছু, বা আমার বাংলাদেশের মানুষ এখনো সচেতন না যে আমি ভালো একটা কিছু করব, আমি ধরো না পদ্মা সেতু, এই সেতু সব কিছু করে ফেলবো, কিন্তু তারপরে মানুষ ভালো করে দেখবে, আচ্ছা আসলে আমি করছি কিনা, হ্যাঁ পদ্মা সেতু করছি, আচ্ছা ঠিক আছে, আমার কোনো দুর্নীতি হয়েছে কিনা, বা দুর্নীতির পরিমাণ কেমন, বা সবকিছু ঠিক মতো আমার টাকার হিসাব সব ঠিক আছে কিনা। সবকিছু যখন ঠিক থাকবে তখন মানুষ তাকে অটোমেটিক ভোট দিবে, কারণ সে একটা বড় একটা জিনিস করাতে অবদান রাখছে, কিন্তু সে করে নাই, তার বাপের টাকায় করে নাই, বা কোনো প্রধানমন্ত্রী, কোনো ভবিষ্যতের কোনো প্রধানমন্ত্রী তার বাবার টাকায় করবে না, আমার টাকা করবে, আপনার টাকা করবে। আমাদের জনগণের বোঝা, আমাদের জনগণকে ঋণের বোঝায় ফেলে বাহির থেকে ঋণ এনে করবে। তো সে কিভাবে বলতে পারে এটা আমার, সে তো আমি করছি, ওটা করছি, কারণ কি এদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, লজ্জাবোধ বলতে কিছু না, নিকৃষ্ট, মানে কি বলবে, মানে মাঝে মাঝে এদের কথা মনে হয়, মানে লজ্জা নাই যে আমি এই চেয়ারে বসার যোগ্যতা না, আগে পড়াশোনা করি। সুতরাং এই মানুষগুলো তখন কি করে, তখন ওই লোকটাকে ফোন দিয়ে এই জিনিসগুলো করাইতে শুরু করে। তখন কি হয়, তখন সে পাওয়ারফুল হয়ে যায়, কারণ কি তার বিরুদ্ধে কেউ কথা বললে, এই লোকটা তো মেজর, এই তো সারা জীবন কথা কমান্ড শুনে বড় হয়েছে, তখন এর শুধু একটা কমান্ড দেয়, এই যায় কাজ করে আসে। তখন দেখে মা এই লোকটা আমার বিরুদ্ধে কথা বলতো, কালকে তো নাই,
এখন মানুষের তখন মানুষ ভয় আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। এভাবে কি হয়, অন্যান্য ছোট ছোট যেসব পাতি নেতা আছে, পাতি যে ইয়াগুলা মানে আপনার সন্ত্রাসীগুলো, এগুলো কি হয় মানে অনেক বেশি এগুলো বলে যে আচ্ছা তাহলে তো এরকম ভাবে কাজ করা যায়। তখন এরা কি করে, এরা বিভিন্ন পজিশনের পাওয়ারফুল মানুষদের সাথে যোগ সাদস্য করে ওদেরকে টাকা পয়সা দিয়ে দুর্নীতি, এই যে দুর্নীতি চলে আসে, তখন কি করে, তখন এরা অন্যায় করে, অন্যায়ভাবে মানুষের জমি দখল করে। যেমন ওই যে ঢাকার একজন নুরুজ্জামান আছে, সাভার এলাকা নুরুজ্জামান নামের একটা লোক আছে, এরকম কিছু মানুষ শুরু করে। এরা কি করে, এরা টাকা দিয়ে দিয়ে মানে ওই পাওয়ারফুল পজিশনের মানুষগুলারে কোনোভাবে হাতটাত করে এরা মানুষের অসহায় মানুষের জমি দখল এটা করে টাকার মালিক হয়ে যায়। টাকার মালিক হয়ে গেলে কি হয়, সে আরো টাকা দিতে পারে, তখন সে আরো উপরে যায়, আরো টাকা দিলে আরো উপরে যায়, এভাবে যাইতে 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 একদম শিল্পপতি পর্যায়ে সালমান এফ রহমান। তখন তার কি হবে, তখন সে মানে ইয়া পায়, তখন সে কি করে, সে ব্যবসায়ী মানুষ, মনে রাখবেন, সে 1 টাকাও তার পকেট থেকে খরচ করবে না। সে তখন দেখবে যে হ্যাঁ প্রধানমন্ত্রী আমাকে টাকা খরচ করতে বলতেছে এই জায়গায় ওই জায়গায়, তখন বলবে যে প্রধানমন্ত্রী আমার তো টাকা খরচ করি, তাহলে আপনি আমাকে এই কাজগুলো করেন। তখন প্রধানমন্ত্রী বলে আচ্ছা আপনি আমাকে এই ব্যাংকটার সব কাহিনী করে দেন, এই ব্যাংকটার মধ্যে আমি, তখন ওই ব্যাংকের মধ্যে আমার আপনার সবটা মানুষের টাকা হাজার হাজার কোটি টাকা আছে, এই টাকাগুলো থেকে সে নিয়ে আসে। এই টাকাগুলো থেকে যখন সে সব হাতের কাছে নিয়ে আসে, তখন কি হয়, সেখান থেকে ধরে না নিচে 100 কোটি খরচ করবে 2-4 কোটি। আর আবাল প্রধানমন্ত্রী আবাল, এগুলো তো কিছু বুঝেও না, কিছু না, এগুলো অনেক বই পড়লে এরকম বোঝা যায়। কাকতালীয় ভাবে দেশের স্বাধীনতা হয়েছে। মানুষ যদি না থাকতো, মানুষ যদি ওই সময় মানে মানুষকে না বোঝানো যেত, স্বাধীনতা তো দূর থাক, সব ধ্বংস হয়ে যেত। আমরা হয়তো এখনো মানে শৃঙ্খলে বন্দী হয়ে থাকতাম। আমাদের এই মানুষগুলো যাদেরকে ওই সময় বোঝানো হয়েছে এরকম যুদ্ধ করার মাধ্যমে আমরা ভালো দেশ পাবো, যেরকম এখন এরকম করবো। আসলে দেশ তো পাইছেন, কিন্তু দেশটাকে গঠন করার জন্য আপনি বসেছেন একদম নিকৃষ্ট। আপনি বুঝেন না এখনো এই বিষয়গুলো কিভাবে হয়, আপনি মানুষ হিসেবে এগুলো জানতে হবে। তখন এই কারণে আপনি আপনার নেতা নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে সাবধান ভাই, নইলে কিন্তু আপনার অবস্থা আবার সেম হবে, ধ্বংস হয়ে যাবেন। আপনি হয়তো জানেন না, জিম্বাবুয়ের মতো একটা দেশ আছে, সেটা 1 রাতের মধ্যে তাদের টাকার পরিমাণ, তাদের টাকার যে মান সেটা কিরকম কমে গেছে, এবং আপনার ব্যাংকে 1 কোটি টাকা মানে আপনি যদি দেখেন 1 রাতে সেটার মূল্য হয়ে গেছে 1 লাখ টাকা, আপনি কি করবেন? সুতরাং এগুলো কেন হয়, আপনি কোনো বড় উন্নত দেশে এত বড় বড় হয়, অর্থনৈতিক বিপর্যয় হয়, তারা কিভাবে রিকভার করে? কারণ তাদের সেই ইন্টেলিজেন্স আছে। সবাইকে নেতা বানাবেন না, সবাইকে প্রথম সততা দেখার দরকার হচ্ছে মানুষের সাথে ডিলিংস করার ক্ষমতা কেমন। সে ওই মানুষগুলো কি করে, ভালো মানুষগুলোর মুখটাকে কালো করে দিয়ে আপনাদের মাথার ব্রেনের মধ্যে কি করবে, ব্রেনের মধ্যে ঢুকাই দিবে। তখন আপনার ব্রেনের মধ্যে যখন ঢুকে গেছে, আপনি এখন এই লোকটা আর অ্যাকসেপ্ট করবেন না। এখন কারা অ্যাকসেপ্ট করবেন? ওই খারাপ লোকটা যে সব ম্যানেজ করতেছে, মিডিয়া ম্যানেজ করতেছে, সবকিছু ম্যানেজ, সে কিন্তু তার আরো বেশি আছে, কিন্তু ক্রিটিক্যাল মাইন্ডে সে কখনো এগুলো প্রকাশ করে না, বা এরকম এগুলো প্রকাশ হয় না। একসময় কি হয়, একসময় ওই খারাপ মানুষটা আপনার নেতা হয়ে যায়, আর ভালো মানুষটার মুখে আড়াল। এটা আগের যুগের কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন, এরকম বড় বড় নবীদের জন্য এটা করা হয়েছে। মির গঠিত বিভিন্ন উল্টাপাল্টা বিভিন্ন অপবাদ দিয়ে তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, বা দেশের বাইরে পাঠানো হয়েছে। তো সুতরাং এটা কিন্তু আদিম যুগের ট্রিক, এটা কিন্তু এখনকার যুগের ট্রিক না। সুতরাং আপনার নেতা আপনি দেখবেন যে সে আমানতদারি কিনা, তার চরিত্রের ব্যাপারটা অবশ্যই ভালো হইলে অবশ্যই ভালো। আপনি দেখার মেইন দরকার হচ্ছে আমানতদারি কিনা, সে টাকা পয়সা আপনার সবকিছু ঠিক মতো খরচ করে কিনা, সে মানে আপনাকে আপনার রাইটস, আপনার সবকিছু আপনাকে আগলায় রাখে কিনা, এগুলো দেখবে। বিষয়টা বিকজ ওগুলোও শুধরাইতে পারবে, কিন্তু এসব অভ্যাস যার আছে সে কখনো শুধরাইতে পারবে না। তখন এইভাবে এই আর্মির অফিসারগুলারে, কিছু দুষ্ট অফিসারগুলারে এরা ইউজ করার মাধ্যমে পুরো দেশটাকে ধ্বংস করে ফেলে। তখন এই দেশটাকে রিকভার করার জন্য এরকম জুলাইয়ের মতো হাজার হাজার মানুষ প্রাণ দিয়ে আবার নতুন করে দেশটা করে। কিন্তু কি হয়, সেম জিনিসটা আবার হয়। কারণ কি, আপনি মূল জায়গার মধ্যে কিছুই করতেছেন না। আর মূল জায়গার মধ্যে কিছু করার জন্য আপনাদের কয়েকজন, বেশি না, পুরো 16 কোটি মানুষের মধ্যে মাত্র 1 লাখ মানুষকে সচেতন হইলে হবে। 1 লাখ মাত্র। প্রত্যেক কাজে, সরকারের প্রত্যেক কাজে খুব অ্যাগ্রেসিভলি মোকাবেলা করে এগুলোকে পুরো মূল উৎপাদন করে এগুলোকে কেটে ফেলতে হবে। বিষয়টা বলছেন, আপনার সরকারি অফিসার প্রথম হইতে হবে নামাজি, প্রথম হইতে হবে সে আমানতদারি, প্রথম হইতে হবে সে দুর্নীতিমুক্ত। সে যদি এগুলো ঠিক থাকে, সে অবশ্যই ওগুলো ছোটখাটো বিষয়গুলো ঠিক হয়ে যাবে। তো যেন কেউ আপনাদের এই সমস্যা না করতে পারে, সেজন্য আপনাদেরকে অনেক সচেতন থাকতে হবে। আসসালামু আলাইকুম।